চৌধুরী বাড়ির ড্রয়িং রুমে থমথমে অবস্থায় বিরাজ করতেছি, কারণ বিকালে আবরাজ এবং আরহাম একসাথে বাড়ি ফেরার পর তারা আয়মান চৌধুরীর স্টাডি রুমে যায়। আরমান চৌধুরী চলে যাওয়ার পর এই রুমটা বন্ধই থাকতো, কেননা ওই রুমের দরজা খোলা দেখলেই রেহানা চৌধুরী ফুপিয়ে কেঁদে উঠত। তাই এক প্রকার বাধ্য হয়ে আয়ান চৌধুরী রুমটি তালা দিয়ে বন্ধ করে রাখত। বাড়ির সবাই দুজনকে একসাথে আসতে দেখে অনেকটা অবাক হয়, কারণ তারা দুজন তো এই সময় বাড়ি আসে না। বিশেষ করে আবরাজ তো এত তাড়াতাড়ি বাড়ি আসে না। তাদের এভাবে দেখে সবচেয়ে বেশি চিন্তিত হয়েছে মেহেক, কারণ সে লক্ষ্য করেছে তাদের দুই ভাই এর মুখে ছিল গভীর চিন্তার রেশ। মেহেককে এভাবে এক মনে ভাবতে দেখে আরিশা বলল, আরিশা ভাবি কোনো সমস্যা? মেহেক না মানে আমতা আমতা করে বলল, আরিশা আরে ভাই কুল, আমি ভাল্লুক না যে এত ঘাবড়াতে হবে। আমি তোমার ননদ, ছোট বোন, তাই চিলমুটে বলো। মেহেক আসলে তোমার ভাইয়েরা ওই রুমে ঢুকলো প্রায় 2 ঘন্টা হতে চললো, কিন্তু তারা এখনো বের হচ্ছে না। তারা কি এর আগেও অমন করতো? আরিশা সত্যি বলতে আমিও বিষয়টি নিয়ে ভাবতেছি, ভাইয়েরা তো এর আগেও এমন করতো না। তারা সে ওই রুমে ঢুকতোও না। আরেকটি কথা, শেষের কথাটি চমকে উঠে বলল, মেহেক কি কথা? আরিশা ওই রুমে চাবি তো ভাইদের কাছে নেই, তাহলে তারা কিভাবে রুমটা খুললো? তারা চাবি পেলই কই? মেহেক তাহলে চাবি কার কাছে থাকে? অবাকের স্বরে জানতে চাইলো। তবে এখনো চাবি ফেরত দেয়নি। আরিশার কথা শুনে মেহেকের কপালে চিন্তার ভাঁজ পড়ল। চাবি যদি তাদের কাছে না থাকে, তাহলে তারা রুম খুললো কিভাবে? আর 2 ঘন্টা হতে চললো, তারা এত সময় ওই রুমে কি করে? তারা ঠিক আছে তো? কথাগুলো ভাবতে ভাবতে মেহেক হাঁটতে লাগলো ওই রুমের দরজার উদ্দেশ্যে। মেহেক মন্ত্রী মশাই আবরাজকে ডাকলো। ওপাশ থেকে কোনো উত্তর আসলো না। মেহেক আরো চিন্তায় পড়ে গেল। মেহেককে ডাকতে দেখে আরিশাও ডেকে উঠলো। আরিশা ভাইয়া উচ্চ শব্দে ডেকে উঠলো। এবারও ওপাশ থেকে কোনো উত্তর আসলো না। ওপাশ থেকে উত্তর না আসছিলেও তাদের ডাকাডাকিতে সবাই আয়মান চৌধুরী স্টাডি রুমের কাছে এসেছে। আবরার কি হয়েছে গাদি? এভাবে চিল্লাচিল্লি করছিস কেন? আরিশা আমি গাদি না, তোর বউ গাদি, তোর 14 গোষ্ঠী গাদি। তাতে দাঁত চেপে বলল, আবরার আমার 14 গোষ্ঠীর ভেতর তুইও আছিস। কথাটা শুনে আরিশা আরো রেগে গেল। তাদের এইভাবে ঝগড়া করতে দেখে মেহেক কপাল চাপড়ালো। সে এই 3 দিনে বুঝতে পেরেছে এদের দুজনের সম্পর্ক চাপে নেউলে। তবে এরা 2 ভাই বোন একে অপরকে খুব ভালোবাসে। আবরাজ ও আরহাম যেমন গম্ভীর, ঠিক তার উল্টোটা হলেও আবরার প্রচুর দুষ্টু এবং চলচল। মেহেক আবরার গম্ভীর হয়ে বলল। মেহেকের গম্ভীর কণ্ঠে ডাক শুনে আবরার কপাল কুঁচকে মেহেকের দিকে তাকালো আর বলল, আবরার ওয়েট ভাবি, আমার জানা মতো তুমি আর আবরাজ ভাইয়া তো একসাথে থাকোনি, তাহলে এই লং ডিসটেন্স আবরার ভাইয়ার ভূত তোমার ভেতরে কিভাবে এলো? আবরারের কথা শুনে আরিশা অতি উৎসাহিত হয়ে বলল, আরিশা ভালোবাসা থাকলে সব হয়, এসব সায়েন্স তোর মতো ফাটা বাস বুঝবে না। আবরার কি বলছিস তুই? আমি ফাটা বাস? তোকে তো আজকে আমি। তাদের কথাবার্তা আর ঝগড়া দেখে মেহেক কপাল চাপড়ালো। কি ভাবলো গম্ভীর কণ্ঠে ডাক দিয়ে তাদের সিরিয়াস করবে, তা না এরা তো উল্টোই এই গম্ভীর কণ্ঠকে টেনে কোথায় নিয়ে গেল তো গেল, আবার এটা নিয়ে ঝগড়াও শুরু করে দিয়েছে। মেহেক চুপ। মেহেক ধমকে বলল। মেহেকের ধমকে দুজনই চুপ হয়ে গেল। তখনই জারি বলল, জারিন কি হয়েছে এখানে? আবরার আর আরিশা তোমরা সারাদিন এরকম ঝামেলা করো কেন? ভদ্র ঘরের ছেলে মেয়ে এমন ভাবে ঝগড়া করে না। জারিনের মুখে এসব কথা শুনে আবরার রেগে আগুন হয়ে গেল। চিল্লিয়ে বলল, আবরার সেটা হাউ ডিয়ার ইউ সে দ্যাট? আরিশা এই কথা দ্বারা যদি তুমি আমাদেরকে বলো তোমার বোনের মতো ভদ্র হতে, তাহলে আমি বলবো মাপ চাই, দোয়া চাই, আমরা তোমার বোনের মতো ভদ্র হতে পারবো না।
হাত জোর করা ভঙ্গিতে বলল। আরিশা কথা শুনে জারিনের মুখ অপমানে থমথম হয়ে গেল। তখনই পেছন থেকে রেহানা চৌধুরী বলল, মা এখানে কি হয়েছে মেহেক? রেহানা চৌধুরীর কণ্ঠ কানে আসার সাথে সাথে জারিন কাঁদো মুখে পেছনে তাকিয়ে রেহানা চৌধুরীকে বলল, জারিন দেখেন না মা, আমি আবরার আর আরিশাকে শুধু ঝগড়া করতে নিষেধ করেছি, তাই ওরা আমাকে আর আমার বোনকে অপমান করলো। জারিনের কথা শেষ হতেই রেহানা চৌধুরী এক প্রকার জারিনকে ইগনোর করে মেহেকের পাশে গিয়ে দাঁড়ালো। মা কি হয়েছে মেহেক, তোমরা এখন এখানে কেন? মেহেক আসলে বড় মা 2 ঘন্টা হতে চলল আরহাম ভাইয়া আর মন্ত্রী মশাই এই রুমে ঢুকেছে। তাদের এত টাকা ডাকছি, ভেতর থেকে কোনো সারা শব্দ আসছে না। মা কি বলছে সব? আবরাসে আর আরহাম এই রুমে মানে? অবাক হয়ে বলল, ওরা তো এত তাড়াতাড়ি বাসায় ফেরে না। মেহেক বড় মা, ওনারা মনে হয় কোনো বিষয় নিয়ে গভীর চিন্তায় ছিল। মা আবরার রুম খোলার ব্যবস্থা কর। আবরার ঠিক আছে মা। এরপর আবরার রুমের দরজায় ধাক্কা দেওয়ার সাথে সাথে দরজা খুলে গেল। আরিশা এদিক দরজা খোলাই ছিল। সবাই তো অবাক হয়ে গেল। দরজা যদি খোলাই থাকে তাহলে এত টাকাটাকির পরও দরজা কেন খুললো না? কথাটি ভেবেই রেহানা চৌধুরী আরো চিন্তায় পড়ে গেল। তাড়াতাড়ি রুমে প্রবেশ করে সবাই অবাক হয়ে গেল। একই রুমে তো কেউ নেই, কোথায় গেল তারা? কথাটি ভেবেই যেন মেহেকের কপালে চিন্তা আর একটি ভাঁজ পড়ল। সবাই পুরো স্টাডি রুমে খুঁজে দেখলো, কোথাও তাদের দ্বিতীয় ভাইকেও না পেয়ে চলে গেল ড্রয়িং রুমে। রুমে থাকলো শুধু মেহেক। মেহেক ছলছল চোখে দেখতে লাগলো পুরো স্টাডি রুমটা। সে শুনেছে তার বাবা নাকি গভীর রাত পর্যন্ত এই রুমে বসে বই পড়তো। এই রুমে প্রত্যেকটি বই তার বাবার ছোঁয়া রয়েছে। কতগুলো বছর হয়ে গেল সে তার বাবাকে ছুঁয়ে দেখতে পারে না, তার বাবার আদরের ডাক শুনতে পায় না। বাবার ছোঁয়া বইগুলো ধরে ধরে সে তার বাবার ছোঁয়া অনুভব করতেছে, আর চোখ দিয়ে পানি টপ টপ করে পড়তেছে। তখন সবার সাথে রেহানা চৌধুরীও বের হচ্ছিল। তখনই উনি তার আদরের ছোট ভাইটির প্রিয় রুমটা আর একবার দেখার জন্য পেছনে ঘুরে তাকিয়ে দেখতে পেল তার আদরের ছোট ভাই এর আদরের মেয়েটা তার বাবার রেখে যাওয়া বইগুলো ছুঁয়ে তার বাবার ছোঁয়া অনুভব করতেছে, আর চোখ দিয়ে টপ টপ করে পানি ফেলতেছে। রেহানা চৌধুরী ধীরে পায়ে মেহেকের কাছে গেল, কম্পিত কণ্ঠে জিজ্ঞেস করলো, মা বাবার ছোঁয়া অনুভব করতেছিস? মেহেকে নিশ্চুপতা দেখে রেহানা চৌধুরী মৃদু হেসে বলল, মা জানিস, তোর বাবাকে যখন তোর বড় বাবা বের করে দিল, আমি চেয়েও তখন আইমানকে আটকাতে পারিনি তোর বড় বাবাকেও মানাতে। তখনকার এক একটা দিন যেন আমার কাছে এক একটা বছর মনে হতো। আরহাম আর আবরাজ তো কারোর সাথে কথা বলতো না, চুপচাপ রুমে বসে থাকতো। আমার হাসি খুশি ছেলেরা গম্ভীর হয়ে গেল বলে এক দীর্ঘশ্বাস ফেললো। আমি সারা দিনই এই রুমে বসে থাকতাম আর আইমানের জন্য অপেক্ষা করতাম। এই বুঝি আইমান এসে বলল, ভাবি মা মাথায় ব্যথা করছে, আমাকে কড়া করে একটা কফি বানিয়ে দাও। কিন্তু আইমান আর আসলো না। এইভাবে আমি দিন দিন মানসিকভাবে অসুস্থ ছিলাম। তারপরেই তোর বড় বাবা এই রুম তালা দিয়ে দেয়। কথাগুলো বলতে যেন তার গলা ধরে আসতেছিল, গলা দিয়ে যেন কথা বের হচ্ছিল না। মেহেক বড় মা, আমরা একসাথে থাকলেও কত ভালো হতো। মা আইমানকে আটকাতে না পারায় অপরাধ বোধটা আমাকে ভেতরে থেকে ভেঙে ফেলেছে। মেহেক, এত তোমার কোনো দোষ নেই বড় মা, এটা আমার ভাগ্যের লেখা ছিল। ভাগ্য মানুষকে কোথা থেকে কোথায় নিয়ে যায়। এই যে দেখো, আমার চৌধুরীর বাড়ির রাজকন্যা হয়ে থাকার কথা, সেখানে আমি না মাত্র মামার বাড়ির কাজে মেয়ে হয়েছিলাম। যেখানে আমার বাবার কোটি কোটি টাকা, সেখানে আমি শীতের রাতে কম্বলের অভাবে ঘুমাতে পারতাম না। যেখানে আমার বাবার বাড়িতে আলিশান খাট, সেখানে আমি ঘুমাতাম রান্নাঘরে মেঝেতে। যেখানে আমার পরিবারের টাকায় কয়েকটি ইতিমখানা চলে, সেখানে আমি 2 মুঠো খাওয়ার জন্য কত অত্যাচার সহ্য করেছি।
কতটা কটু কথা সহ্য করেছি, শেষে দেখো সে ভাগ্যই আমাকে আমার পরিবার ফিরিয়ে দিয়েছে। হয়তো বাবা মাকে কেড়ে নিয়েছে, তবে বাবার ভাষ্য মতো সে যদি পরের জন্মেও জন্ম নেয়, তাহলে সে যেন তার ভালো মায়ের কোলে আলো করেই জন্ম নেয়। অথচ আমরা জানি পরের জন্ম বলে কিছুই নেই, তাও বাবা সে আশাই করত। দেখো আজ আমি আবার বাবা মায়ের জায়গায় তোমাদের পেয়েছি। মা, তুমি চিন্তা করিস না মা, তোর চোখ দিয়ে যারা এক ফোঁটা পানি ঝরিয়েছে, আমি তার চোখটাই তুলে নেব। মেহেক বড় মা, আমি চাই না আর কাউকে হারাতে। ভাগ্য আমার থেকে অনেক কিছুই কেড়ে নিয়েছে, আমি আর হারাতে চাই না। ওরা অনেক ভয়ঙ্কর বড় মা, অনেক ভয়ঙ্কর। মা, তোর এত ভাবতে হবে না, আমাদের আল্লাহর ব্যতীত কেউ কিছু করতে পারবে না। মেহেক বড় মা, আমাকে একটু জড়িয়ে ধরো, আমাকে অনেক ভালোবাসো। আমি অতীত মনে করতে চাই না, আমি অতীতের বিভৎস অতীত তুলতে চাই। কথাটি বলেই রেহানা চৌধুরীকে জড়িয়ে ধরল। রেহানা চৌধুরী মনে মনে বলল, মা, তুই ভুলে গেলেও আমি ভুলবো না মা, আমি প্রতিশোধ নেব। আমি জানি আমার ছেলেরা ওদের ধ্বংস করে দিবে, ওদের শেষ করে দিবে। আর হ্যাঁ, আবরার বোকা মেয়ে কান্না করতেছে, হারানোর ভয় করতেছে, অথচ সে জানেই না তার মাথার উপর ছায়া দিয়ে আছে তিনজন রহস্যময়ী ছেলে। হ্যাঁ, আমার ছেলে, এই পরিবারের রহস্য ঘোরা ছেলে। আবরাজ আরহাম কোথায় চলে গেল? ওই রুম থেকে তারা উধাও কিভাবে হলো? এখনো কি কোনো রহস্য আছে? এগুলা কি বাবাকে জানাবে? কথাগুলো ভাবতেছিল জারিন, কিন্তু পর মুহূর্তেই ভাবলো, না, এই বাড়ির আর কোনো কথা বাবাকে বলবো না। এমনিতেও এ বাড়ির কেউ তেমন একটা পছন্দ করে না আমাকে। বাবা যদি এই বাড়ির মানুষকে কোনো ক্ষতি করে, আরমান আমাকে শেষ করে ফেলবে। অনেক হয়েছে বাবার হাতের পুতুল হয়ে থাকা, আর না। সবাই আমাকে নিয়ে পুতুল খেলা খেলতেছে, যেভাবে খুশি নাচাতে চাচ্ছে। এবার দেখাবো আমি খেলা, এবার আমি সবাইকে নিয়ে খেলবো। কথাটি বলেছি, রহস্যময়ী হাসি দিল। কোনো খেলায় এমন্ত হলো জারি। সে কি করবে এখন? সে কি চৌধুরী বাড়ি হয়ে লড়বে নাকি শেখ বাড়ি হয়ে লড়বে? সে কাকে বেছে নেবে, বাবাকে নাকি স্বামীকে? অপরদিকে আরহাম এবং আবরাজ বসে আছে একটা গোপন রুমে। এই গোপন রুমের খবর শুধু আবরাজ, আরহাম এবং আইমান জানতো। এই রুম ছিল আইমানের গোপন রুম। এর পাশে রয়েছে প্রশিক্ষণ কক্ষ। আরহাম আর আবরাজ একটু বড় হতেই আইমান তাদের এই গোপন প্রশিক্ষণ রুমে আনতো। তাদের ফায়ারিং, কুইং, কারাটে সহ সকল রং কৌশল শেখাতো। হয়তো আরমান ভবিষ্যতে আসন্ন ঝড়গুলোর কথা আগে থেকেই বুঝতে পেরেছিল, তাই আর আদরে ভাতিজাদের ওই ঝড় মোকাবেলা করার জন্য প্রস্তুত করতেছিল। আরহাম কিছু ভাবলি, আবরাজ ভাবতেছি সরাসরি বাবাকে প্রশ্ন করব। আরহাম, আমার ও তাই মনে হয়, এটা করাই ঠিক হবে। আবরাজ, তবে ভাইয়া বাবাকে প্রশ্ন করলে আমাদের পরিবারের অতীত না হয় জানতে পারবো, তোমার অতীত তো আর জানতে পারবো না। এটা তো তোমায় কি বলতে হবে? আরহাম অবাক হয়ে বলল, আরহাম, আমার আবার কোন অতীত? আমার তো কোনো অতীত নেই। আব্বাস, তুমি কেন আমজাদ শেখের মেয়ে জারেনকে বিয়ে করেছো? তুমি তো জানতো চাচ্ছ, আমাদের আগেই কিছুটা সতর্ক করেছিল যে ওই শেখ পরিবার থেকে দূরে থাকতে। তাহলে তুমি কেন শেখ পরিবারের মেয়ে জারেনকে বিয়ে করলে? আরহাম উচ্চ শব্দে হেসে উঠল। আরহাম আন্ডারওয়ার্ল্ডের কিং, মাফিয়া জগতের সম্রাট শ্যাডো কিং আমার থেকে জানতে চাচ্ছে। তা শ্যাডো কিং আসলেই জানে না কেন বিয়ে করছি, নাকি আমার মুখ দেখে শুনতে চাচ্ছিস? আরহামের কথা শেষ হতে আবরাজ উচ্চ শব্দে হেসে উঠল। আবরাজ, তাহলে কি ভাই এবার আমরা বাবা মেয়ের যুদ্ধ দেখতে চাচ্ছি? আরহাম হয়তো রহস্যময়ী হাসি দিয়ে বলল, আবরাজ, এখন আমাদের যেতে হবে। অনেকটা সময় হয়ে গেল, দেখতে হবে আমাদের প্ল্যানটা সফল হয়েছে নাকি। আরহাম, শেখ পরিবারের ধ্বংস হতে চলেছে, প্ল্যান সফল হতেই হবে। আমাদের রহস্যের গোলক
ধাঁধার আটকে গেছে আমজাদ শেখ আর আমজাদ শেখ। আবরার শেখ পরিবারের ধ্বংস, চৌধুরী পরিবারের রহস্যময়ী 3 ছেলে হাতি হবে। কথাটি বলেই তারা তাদের গোপন রুম থেকে বেরিয়ে গেল। কি হতে চলেছে এখন? তাহলে কি জারিনের ভাবনাটি আরহাম আবরাজ আগে থেকেই জানতো? এখন তাহলে কি হবে এই রহস্যের পরিচালক? জারিন নাকি না আরহাম না আবরাজ? অপরদিকে চৌধুরী বাড়িতে ড্রয়িং রুমে সবাই চিন্তিত মুখে বসে আছে। আরহাম আবরাজ কোথায় গেল? তারা কিভাবে ওই রুম থেকে উধাও হলো? তারা ঠিক আছে তো? তবে সবাই চিন্তায় থাকলেও আবরারকে ডোন্ট কেয়ার মুডে বসে আছে। রেহানা চৌধুরী বারবার আবরারকে ডোন্ট কেয়ার মুড নিয়ে বসে থাকা দেখলে তার মন বলছে এই 3 ছেলে তাকেও রহস্যের গোলক ধাঁধায় ফেলতেছে। যেভাবেই হোক আজ 3 ছেলের সাথে তার কথা বলতে হবে। তারা কত দূর এগিয়ে গেল জানতে হবে। রেহানা চৌধুরীর ভাবনার মাঝেই ফোন বেজে উঠল। সবাই ফোনের রিং এর শব্দ হওয়ায় জায়গার দিকে তাকিয়ে দেখল আবরারের ওইখান থেকে শব্দ আসতেছে। আবরার সবার তাকিয়ে থাকার দিকে শুকনো ঢোক গিলল। পকেট থেকে তার আরেকটি গোপন ফোন বের করলো, যে ফোন দিয়ে সে অফিসে সকল কাজ করে। আরিশাদের চিল্লাচিল্লি শুনে ফোনটি রেখে আসতে ভুলে গিয়েছিল। আরিশা, ওই তুই আরেকটি ফোন কবে কিনলি? আবরার, কাল রাতে কিনছিলি। পুরাতন ফোন এক বন্ধু বিক্রি করতে চেয়েছিল, কম দাম পেয়েছি, কিনেছি। আবরারের দিকে তাকিয়ে জারিন রহস্যময়ী হাসি দিয়ে বলল, জারিন গেট আবরার আয়ন চৌধুরীও সেকেন্ডে হ্যান্ড জিনিস ইউজ করে। জারিনের মুখে রহস্যময়ী হাসি, আর এই কথাটি শুনে আবরার বাঁকা হেসে বলল, আবরার, চোখের সামনে অনেক সেকেন্ড হ্যান্ড জিনিস দেখতে দেখতে হয়তো আমারও মাঝে মাঝে মুড সুইং, এজন্য হয়তো কিনেছিলাম। আবরারের কথা শুনে জারিনের মুখটা চুপসে গেল। সে ভালোই বুঝতে পেরেছে আবরার যে এরিনকে ইঙ্গিত করে কথাটি বলেছে। ঠিক তখনই আবরার বলল, আবরার গায়েস, আমার এখন উঠতে হবে, খুব ঘুম পাচ্ছে। কথাটি বলে আবরার চলে গেল। আবরার যেতেই আরিশা মেহেককে বলল, আরিশা ভাবি, আমার মনে হচ্ছে এই হতচ্ছাড়া প্রেম করতেছে। তা না হলেও ফোন কেন লুকিয়ে রাখবে? ওর ফোন আমি মাঝে মাঝে ঘাঁটি, আমি শিওর তাইও এই ফোন লুকিয়ে রেখেছে। মেহেক, আরিশা, এটা কিন্তু ঠিক না। আবরার এখন বড় হয়েছে, আবরারেরও তো প্রাইভেসি আছে। আর আবরার যদি কাউকে পছন্দ করে আমাদের উচিত না গ্রহণ করা। আরিশা, আরে ভাবি, তুমি ভাবতেছো এই গাধার কথা? আমি ভাবতেছি এর সাথে যে প্রেম করে তার কথা। ওই বেচারি তো জীবন তেজপাতা, এ তো মেয়েদের সত্যি সহ্য করতে পারে না। তাদের সাথে মিশে তাদের পায়ে পা দিয়ে ঝগড়া করে। কথাটা বলে তারা আবরারকে নিয়ে মজা করতে থাকলো। অপরদিকে আবরার তার রুমে এসেছে, কল দিল। ফ্রেঞ্চ অফিসার আজিজকে। আশিক, আসসালামু আলাইকুম স্যার। আবরার, ওয়ালাইকুম সালাম। আশিক, স্যার, একটা চালকর খবর আছে। আবরার, কি খবর বলো? আশিক, স্যার, আপনার একটু ফুফু ছিল, কিন্তু সে এখন কোথায় কেউ জানে না। আবরার, হোয়াট? কি বলছে এসব? অবাক হয়ে বলল আশিক, সত্যি বলছি স্যার। আবরার, তুমি এসব কোথা থেকে জানলে? আবরার মুখ থেকে কথাটি শুনে আশিক কাছুমাছু করতে থাকলো। আবরার, কি হলো, বলছো কেন? গম্ভীর হয়ে বলল আশিক, যদি বলি আপনার ফুফু এক তরফা প্রেমিকের থেকে। আবরার, মানে হেয়ালি না পুরোটা বলো। আশিক, আমি বাসায় বসে আপনার চাচুর কেসগুলি নিয়ে কাজ করতেছিলাম, তখনই আমার গার্লফ্রেন্ড ভিডিও কল দেয়। আমি ল্যাপটপ স্ক্রিন অফ না করে কলে কথা বলতে থাকি। এক সময় আমার ফোনে ক্যামেরা ল্যাপটপ স্ক্রিন দেখা গেল। সে আমাকে ফটোটা ভালো করে দেখতে বলে। এই কথাটুকু বলেই আশিক একটু দম নিল। তখনই আবরার বলল, আবরার, কি হলো বলো? তারপর কি হলো? আশিক আবার বকা শুরু করলো। আশিক সে ফটো দেখে চিল্লিয়ে বলল, ভালো? হ্যাঁ বাবা, হ্যাঁ ভালো বাবা।
সে আপনার চাচুকে ভালো বাবা বলে ডাকতো। চলুন তাহলে আমরা জেনে আসি আশিক এবং তার গার্লফ্রেন্ড আফিয়ার সাথে কি কথা হয়েছিল তখন। আফিয়া, ভালো বাবা ভালো বাবা, কতদিন পর ভালো বাবার ফটো দেখলাম। আশিক, ভালো বাবা মানে তুমি কি আয়মান চৌধুরীকে চেনো? আফিয়া, চিনবো না কেন, উনি আমার ভালো বাবা। উনি আমাকে এত এত ভালোবাসতো। খুশি উসুফুল হয়ে বলল। কিন্তু তুমি ভালো বাবার ছবি নিয়ে কি করছো? আশিক, পরে বলবো, আগে সব কাহিনী আমাকে বলো। আফিয়া, ভালো বাবা আর বাবা ছিল দুইজন ক্লোজমেট। একদিন ভালো বাবা একটা কিসের জন্য বাইরে এলো। তার বোন আসিয়া চৌধুরী তাকে ফলো করে। বাবা একটু পরে আসায় বিষয়টি ধরতে পারে যে ভালো বাবাকে কেউ ফলো করতেছে। ভালো বাবাকে বিষয়টি বলল। তারা তাকে ধরার জন্য ফাঁদ পাতে, আর সেই ফাঁদে আটকে হয় আসিয়া চৌধুরী। তখনই ভালো বাবা বলে সে তার বলল। তখনই বাবা আসিয়া আন্টির ওপর ক্র্যাশ খায় আর বাস খায়। এরপর চলে প্রেমের ফেলানোর প্রক্রিয়া, কিন্তু বাবা সফল হয়। কোন এক শেখ পরিবারের ছোট ছেলেকে সে ভালোবাসতো। আশিক নাম কি তার জানো? আফিয়া, নাম তো ভুলে গেছি, তারাও আগে বাবাকে বলি, বাবা অনেক খুশি হবে। কথাটি বলে আফিয়া কল কেটে দেয়। একটু পর আফিয়ার বাবা আকাশ মাহমুদ কল দেয়, আবার আমার ফোনে। আশিক, আসসালামু আলাইকুম, কে বলছেন? আকাশ, ওয়ালাইকুম আসসালাম, আমি আফিয়ার বাবা বলতাছি। আশিক, জি স্যার, কেমন আছেন? আকাশ, আলহামদুলিল্লাহ ভালো। তুমি আইমানকে চেনো? আইমান, এখন কোথায় আছো? আশিক, স্যার আসলে কিভাবে যে বলি বুঝতে পারতেছি না। আকাশ চিন্তিত, বলো। আশিক, স্যার উনি আর বেঁচে নেই, ওনাকে খুন করা হয়েছে। আশিকের মুখ থেকে কথাটি শোনা মাত্র ওপাশ থেকে কোনো কথা শোনা গেল না। প্রায় 3 মিনিট দুই পাশেই পিতন পতন নীরবতা চলতেছে। আকাশ অপরাধী ধরা পড়েছে কি, আর কোন জেলে আছে এখন? আশিক, আসলে স্যার এই কেসটি ধামাচাপা দিয়ে রাখা হয়েছিল। আকাশ, আমাকে সব বলো। আশিক, সরি স্যার, আমাদের ডিপার্টমেন্টে এই রুলস নেই। আকাশ, তুমি ভুলে যাচ্ছ আমি কে, আমি একজন মেজর। আশিক, আসলে স্যার। আকাশ, শোনো, তোমার প্রাণ খুঁজতেছ, হয়তো কিছুই আমি হেল্প করতে পারি। আইমানের অনেক কথা আমি জানি। আশিক একটু ভেবে আবরারের মুখ থেকে শোনা সব কথা বলে দিল। আকাশ, আমি আবরারের সাথে দেখা করতে চাই। আবরারকে দ্রুত বান্দরবান আসতে বলো, এখানে পরিস্থিতি ভালো না। পরিস্থিতি ভালো থাকলেও আমি নিজে ঢাকায় যেতাম। আশিক, ঠিক আছে স্যার। কথা শেষ হতেই কল কেটে দিল আকাশ। আশিকের মুখ থেকে কথাটি শোনা মাত্র চুপচাপ কল কেটে দিল আবরার। আর সে ভাবতে লাগলো, মেজর আকাশ কি এমন বলবে যে তাকে ইমার্জেন্সি বান্দরবান যেতে বলল? আমার মনে হচ্ছে উনি কোনো রহস্য জানে। অপরদিকে শেখ বাড়ির একটি গোপন কক্ষে চলছে রুদ্রসান বৈঠক। এরিনকে কিছুতেই রাজি হচ্ছে না আবার কে বিয়ে করতে। আমজাদ, তুমি আবরারকে বিয়ে করলে আমি আবরাজকে তোমার করে নেওয়ার ব্যবস্থা করে দেব। আমজাদের মুখ থেকে কথাটি শোনার সাথে সাথে এরিনের চোখ খুশিতে জলজল করে উঠল। অপরদিকে আমজাদ শেখ তার ভাই এর বুদ্ধি দেখে অবাক হয়ে গেল। এরিন, কিভাবে? আমজাদ, তুমি আবরারকে বিয়ে করার কয়েকদিন পরে আমি আবরার এবং মেহেকে মেরে দেব। এরপর চৌধুরী পরিবারে সিম্প্যাথি আদায় করে তোমার আর আবরাজের বিয়ে দেব। কথাটি শুনে এরিন খুশিতে গদগদ হয়ে রাজি হয়ে গেল। ওই রুমে সবার মুখে তৃপ্তির হাসি, তবে কেউ খেয়াল করলো না কেউ আড়াল থেকে তাদের গোপন কথাগুলো শুনতেছে আর বাঁকা হাসি দিচ্ছে। অজানা ব্যক্তি, পুরাতন টেকনিক, এবে কি আর চলে শেখ সাহেব, তাও রহস্যময় চৌধুরীর কাছে। এবারে হোলিতে মনে হয় রঙের বদলে রক্ত দিয়ে খেলা হবে। কথাটি বলেই স্থান ত্যাগ করলো অজানা ব্যক্তিটি। কে এই অজানা ব্যক্তি? কি তার পরিচয়? সে কি শেখ বাড়ি কেউ? চৌধুরী আর শেখ বাড়ির দ্বন্দ্বে কার পতন হবে?
মেজর আকাশ কি বলার জন্য আবরারকে ডাকলো। দেখতে চোখ রাখুন আমাদের গল্পটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভুলবেন না। চৌধুরী বাড়ির সবাই অবাক হয়ে তাকিয়ে আছে আইমান চৌধুরী স্টাডি রুমে বন্ধ দরজার দিকে। চৌধুরী বাড়ির 3 ছেলে বাড়িতে ফেরেই তাদের বাবাকে সাথে নিয়ে স্টাডি রুমে ঢুকে দরজা লাগিয়ে 3 ঘন্টা হতে চলল, এখনো দরজা খোলেনি। সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। মেহেক রেহানা চৌধুরীর দিকে তাকিয়ে অবাক দৃষ্টিতে বলল, মেহেক, এটা কি হলো বড় মা? বড় বাবা তো অসুস্থ। তারা 3 ভাই অসুস্থ মানুষকে নিয়ে রুমে ঢুকে দরজা দিল কেন? রেহানা চৌধুরী নিজেই খানিকটা অবাক হয়েছে, তারপরেও নিজেকে স্বাভাবিক করে নিয়ে বলল, মা, হয়তো কারো শেষ দিন ঘনিয়ে আসতেছে, সেই দিনেরই হিসাব নিকাশ করার জন্য এই আয়োজন। জারিনের দিকে তাকিয়ে বলল, মেহেক, বুঝলাম না বড় মা, কি বলছো এসব? আমার মাথায় কিছু ঢুকতেছে না। মা, তোর এই ছোট্ট মাথা এসব কিছু ঢুকতে হবে না। আর যা তো মা, আমার জন্য 1 কাপ চা বানিয়ে নিয়ে আয়, মাথায় ব্যথা করতেছে। মেহেক, কি তোমার মাথায় ব্যথা করতেছে? আমাকে আগে বলবা না? মা, আরো রিল্যাক্স। তোরা হাতের স্পেশাল চা খেলেই আমার মাথায় ব্যথা ঠিক হয়ে যাবে। মেহেক, তুমি সোফায় বসে রেস্ট নাও, আমি এখনই তোমার জন্য চা করে নিয়ে আসতেছি। মেহেক চলে যেতেই রেহানা চৌধুরী জারিনের পাশে দাঁড়িয়ে নিচু গলায় বলল, মা, ভয় পাচ্ছ? জারিন, আমি ভয় পাবো কেন? মা, ভয় না পাওয়াই ভালো। মাইন্ড গেম খেলতে গেলে ভয় পেলে তো চলবে না। রেহানা চৌধুরীর কথায় জারিন শুকনো ঢোক গিলল। জারিন মনে মনে ভাবলো, এই মহিলা মোটেও সুবিধার না। তার চোখ না শকুনের চোখ, চারিদিকে তার নজর। মা, আমার মেহেকের দিকে যদি কেউ চোখ দেয়, আমি তা হয় শকুন হয়েই তার চোখ তুলে নেব। আমার হাত দিয়ে কষাই হয়ে তার হাতটা কেটে দেব। কথাটি বলেই রেহানা চৌধুরী বাঁকা হেসে ড্রয়িং রুমে চলে গেল। আর জারিন অবাক হয়ে তাকিয়ে আছে রেহানা চৌধুরী চলে যাওয়ার দিকে। তখনই পাশ থেকে আরিশা বলে উঠল, আরিশা, বেস্ট অফ লাক, মাইন্ড গেমে রাজ্য স্বাগতম। আমার ভাইদের রহস্য খুঁজতে গিয়ে যেন গোলক ধাঁধায় আটকে যাইও না। কথাটি বলেই আরিশা চলে গেল। আরিশা চলে যেতেই জারিন যেন বোকা হয়ে গেল। ও ভেবেছিল মেহেককে নিয়ে মাইন্ড গেম খেলবে। মেহেক যেহেতু সহজ সরল, ওকে কুটি হিসেবে সহজেই ব্যবহার করা যাবে। অপরদিকে আইমান চৌধুরী গোপন কক্ষে বসে আছে চৌধুরী বাড়ির 4 পুরুষ। কক্ষে চলছে পিনপতন নীরবতা। আইমান চৌধুরী এই গোপনের রুমে প্রবেশ করেই অবাক হয়ে যায়। তিনি জানতেনই না তার বাড়িতে মাটির নিচে এরকম অজানা একটি জগৎ তৈরি গেছে আইমানের বর্তমানে যার দায়িত্ব ছিল তারই 3 ছেলে। আবরাজ, বাবা গম্ভীর স্বরে আইমান চৌধুরীকে ডাকলো। আবরাজের এমন ঠান্ডা গম্ভীর স্বর শুনে কেঁপে উঠল আয়ান চৌধুরী। বাবা, বলো। আবরাজ, আমরা কিছু জানতে চাই, আশা করি কোনো কিছু লুকাবে না। আজ সব সত্য বলবো। আবরাজের মুখে এমন কথা শুনে আয়ান চৌধুরী থমকে গেল। তিনি কিছুক্ষণ চুপ করে থাকলো, অতঃপর একটা দীর্ঘ নিঃশ্বাস নিয়ে বললেন, বাবা, বুঝতে পেরেছি। তোমরা কি জানতে চাচ্ছ? তোমরা আমাদের পরিবারের অতীত সম্পর্কে জানতে চাচ্ছ? আর হ্যাঁ বাবা, আজকে আমাদের সকল অতীত বলো। বাবা, আমার বাবা আর আরিফ শেখ ছিল 2 বন্ধু। তারা একসাথে লেখাপড়া করত। আমার বাবা ছিল একজন পুলিশ অফিসার। তবে আরিফ শেখ বাবার বন্ধু হলেও বাবা জানতে না আরিফ শেখ কালোবাজারি, আমস, ইয়াবা সহ সকল অবৈধ কাজে সাথে জড়িত। যখন উনি বুঝতে পারলেন তখন আরিফ শেখকে সাবধান করলেন। আরিফ শেখ বাবার কথা না শুনে উল্টো বাবাকে হুমকি দেয়। তার বেশ কিছুদিন পর বাবার ওপর মহলের আদেশে আরিফ শেখকে গ্রেপ্তার করে। আরিফ শেখকে গ্রেপ্তার করার পর আরও চাঞ্চল্যকর তথ্য বের হয়ে আসে যে সে নারী পাচার, ধর্ষণ, গুম, খুনের সাথে জড়িত। তখন সদ্য বিরোধী দল ক্ষমতায় এসেছে। তৎকালীন সরকারের হয়ে আরিফ শেখ খুন করত, তাই বিরোধী দল সরকার গঠন করে আরিফ শেখের সাজা হিসাবে মৃত্যুদণ্ড দেয়। তখন আমাদের পরিবারে চলছে
খুশির আমেজ। আমার ছোট চাচু লন্ডন থেকে ব্যবসার মূল শাখা বাংলাদেশে নিয়ে আসে। তিনিও বাংলাদেশে চলে আসেন। আমিও চাচুর সাথে ব্যবসায় লেগে যাই। চাচুর সাথে সম্পর্ক ছিল আরিফ শেখের ছোট মেয়ে আখির শেখের। এটা আমরা কেউ জানতাম না। হঠাৎ একদিন বাবা আমাদের সাথে খাবার খাওয়ার সময় কল আসে। বাবা ইমার্জেন্সি বলে দ্রুত চলে যায়, কিন্তু আমরা জানতাম না সে যাওয়ায় তার শেষ যাওয়া কথাটি বলে চোখ থেকে চশমা খুলে চোখের পানি মুছলেন। আবরার তাহলে কি দাদাকে ওই শেখ পরিবার খুন করেছে? আমি ওদের ছাড়বো না, ওদের মতো পিটিয়ে মারবো। আবরার থাম, বলো বাবা, তারপর কি হলো? আয়ান চৌধুরী একবার সবার দিকে তাকিয়ে নিজেকে সামলে নিয়ে আবার বলতে থাকলো, ওই দিন অফিসে যাওয়ার পর অনেক রাত হয়ে যায়, বাবা বাসায় আসে না। চাচু বাবার অফিসে খোঁজ নিলেও জানতে পারে বাবা আজ অফিসে যায়নি। চাচু চিন্তায় পড়ে যায়। চাচু যেহেতু বড় বিজনেসম্যান ছিল, তাই উপরে মহলে যোগাযোগ করে বাবার খোঁজ নিতে বলল। সেদিন রাত থেকেই শুরু হলো খোঁজাখুঁজি। চাচু তো পাগল হয়ে গিয়েছিল, বাবার মতো লালন পালন করে বড় করেছিল। বাবা চাচুকে একদিন হঠাৎ করে খবর এলো জঙ্গলে বাবার লাশ পাওয়া গেছে। চাচু যেন নিশ্চুপ হয়ে গেল। তার কিছুদিন পর চাচু তোমাদের মাকে কোথা থেকে যেন নিয়ে আসলো আর আমার সাথে বিয়ে দিল। এদিকে শোক, আর একদিকে বিয়ে, ব্যবসার কাজে চাপ, সবগুলো আমার কাঁধে পড়লো। চাচুর আইমানকে নিয়ে দিনের বেশিরভাগ সময় দরজা বন্ধ করে কি যেন করতো, তা আমি আজও জানি না। তারপর একদিন খবর এলো শেখ পরিবারের ছোট মেয়ে নাকি সুইসাইড করেছে। তবে চাচু ছিল নির্বিকার। কয়েক মাস পরে হঠাৎ একদিন চাচু আমাদের দুই ভাইকে ডেকে নিয়ে আমাদের হাতে সকল সম্পত্তি ও কোম্পানির কাগজ দিয়ে বলল, আজ থেকে সবকিছু মালিক তোরা দুই ভাই। সেদিন আমি অনেক অবাক হয়েছিলাম, তবে চাচু কিছু বলতে দেয়নি। তার 2 দিন পর চাচুর লাশ পাই আমাদের বাড়ির সামনে। আমি একদম পাথর হয়ে যাই। তবে আইমান চুপচাপ চাচুর পাশে বসেছিল, কোনো কথা বলতেছিল না। তবে আমি ওর চোখে প্রতিশোধের আগুন দেখতে পাচ্ছিলাম। চলে গেল বহু বছর। হঠাৎ করে তোমার ফুফু শেখ পরিবারের ছোট ছেলের সাথে পালিয়ে গেল। সে হয়তো এই রক্তের দাগ নিজেদের জীবনে লাগাতে চায়নি। এরপর আইমান বড় হলো। ওরা না বলে বিয়ে করা আমি মেনে নিতে পারিনি। এরপর তো আইমানও চলে গেল। তবে আমি অনেক পরে বুঝতে পেরেছি এসবের পেছনে শেখ পরিবার আছে। তবে শুধু আরিফ আর আমজাদ না, তাদের মাথার উপরও কোনো রাঘব বয়াল আছে যে এইসব কাজ করতেছে। আবার রেগে বাবাকেও বলল, আবরার তুমি আমাদের এতদিন এসব বলনি কেন? বাবা, আমি আর কাউকে হারাতে চাইনি, তাই বলিনি। আর হ্যাঁ, আমার আর জারিনের বিয়ে কেন দিয়েছিলে? বাবা, তোমাদের বিয়ে না দিলে হয়তো আমজাদ শেখ তোমাকেও মেরে ফেলতো। আমি তোমাকে হারাতে চাইনি, তাই তোমাকে জারিনের সাথে বিয়ে দিয়েছিলাম। আরহাম, তাহলে আবরাজ আর এরিনের বিয়েও কি একই কারণে ঠিক করেছিল? বাবা, হ্যাঁ আবরার, সব বুঝলাম, কিন্তু হঠাৎ আখি শেখ কেন সুইসাইড করলো? আবরাজ গম্ভীর কণ্ঠে বলল, আমি বলতাছি। আবরার ছোট দাদু জেনে গিয়েছিল শেখরা তার ভাইকে মেরে ফেলেছে, তাই তিনি আখি শেখের সাথে সম্পর্ক শেষ করে। আবরাজ মুখ থেকে এমন কথা শুনে আরহাম অবাক হয়ে গেল। আরহাম, তুই কিভাবে জানলি? আবরাজ, আমি ছোট দাদুর একটা ডায়েরি পেয়েছিলাম। তার ভেতরে লেখা ছিল আর ছিল একটা লন্ডনের ঠিকানা। নিচে লেখা ছিল, হয়তো বেঁচে থাকবো না, তবে আমি জানি চৌধুরী পরিবারের কোনো সিংহ তার রাজত্ব বুঝে নিতে এই ঠিকানায় ফিরবে। আরহাম, হোয়াট? তার মানে? আবরাজ, তুই যা ভাবছিস ঠিক তাই। আবরার, তাহলে এখন আমরা কি করব? আবরাজ, আমাদের এখন ফুপিতে আগে খুঁজে বের করতে হবে। ফুপি ঠিক আছে কিনা তা আগে জানতে হবে। আবরার, তাহলে কাল কি তোমরাও আমাদের সাথে বান্দরবান যাবে? আবরাজ, না, সবাই গেলে শেখ বাড়িতে খবর চলে যাবে, আর মেয়েকেও তো ক্ষতি করতে পারে, তাই বাড়িতে সব সময় একজনকে থাকতে হবে।
আবরার ঠিক আছে। এরপর সবাই গোপন কক্ষ থেকে বের হয়ে গেল। স্টাডি রুমের দরজা খুলতেই সবাই তাকালো স্টাডি রুমের দিকে। বাবা ছেলেরা হাসি মুখে বের হয়ে গেল। জানেন তোমরা এত সময় কোথায় ছিলে? আরহাম অনেক দিন বাবা ছেলে আড্ডা দেওয়া হয় নাই, তাই আজ সবাই মিলে চম্পেশ আড্ডা দিলাম। মেহেক তাই বলে বড় বাবার এই অবস্থায়। বাবা মা আমি সব ঠিক আছি কথাটি বলে সবাই আড্ডা দিতে লাগলো। সবাই আড্ডা দিলেও আরহাম ও আবরাজ ছিল গম্ভীর। আড্ডার মধ্যে হঠাৎ আবরাজের ফোনে একটা মেসেজ আসে। মেহেক মেসেজের শব্দ শুনে আবরাজের ফোনের দিকে তাকিয়ে আবরাজ সবার আগোচরে মেহেকের গালে চুমু দেয়। আবরাজে এমন কাজে আরহামের কাশি উঠে যায়, আর মেহেক লজ্জায় মাথা নিচু করে নেয়। মেহেক অসভ্য নির্লজ্জ মন্ত্রী, আবরাজ এতটুকুতেই এত লজ্জা মায়াবতী। মেহেকের কানের কাছে মুখ নিয়ে দুষ্টমি মাখা কণ্ঠে বলল। আবরাজের এরূপ কথা শুনে মেহেকের কান যেন লজ্জায় লাল হয়ে গেল। মেহেক ওইখান থেকে উঠে আরিশার পাশে গিয়ে বসলো। এই সুযোগে আরহাম গিয়ে বসলো আবরাজের পাশে। আরহাম একটু তো লজ্জা কর, আমি তোর বড় ভাই। মেহেকের ওই বড় ভাই, বড় ভাইয়ের সামনে কেউ সব করে, আবরাজ তুই বোধহয় করিস না। ঠিকই তো, শত্রুর মেয়ের সাথে রোমান্স করিস। আরহাম আমি আর রোমান্স, তাও ওর মতো মেয়ের সাথে। আবরাজ এই কি বলছিস এসব? তোর কি না কোনো সমস্যা আছে? থাকলে বলতে পারিস, লজ্জা পাস না, আমি তো তোরই ভাই। আরহাম চুপ থাক বেয়াদব, কাজের কথায় আসে। আবরাজ টিকটিকি খবর পাঠিয়েছে, আমাকে টার্গেট করতে না পেরে এবারে টার্গেট আবরার। কথাটা বলে দুই ভাই রহস্যময় বাঁকা হাসি দিল। তাদের এই দুই ভাই এর বাঁকা হাসি দেখে জারিনের বুকের ভেতর ধক করে উঠল। সকালে ঘুম থেকে উঠেই রেহানা চৌধুরীর বাড়ির মাথায় তুলেছে। আবরারের বকতে বকতে কান ঝালাফালা করে ফেলেছে। এক প্রকার বিরক্ত হয়ে আরহাম আবরাজ আসলো ড্রয়িং রুমে। আবরাজ কি হলো মা, এত চিৎকার চেঁচামেচি করতেছো কেন? মা তোর গুণধর ভাই বাসায় নেই, কোথায় রাজ কার্য করতে গেছে। আরহাম আরে মা ধীরে শান্ত হও, আবরার ভোরে বান্দরবন গেছে। রেহানা চৌধুরী ছেলেদের মুখে এই কথা শুনে ছোট ছোট চোখে তাদের দিকে তাকালো। ছেলেদের মুখে বাঁকা হাসি দেখে তিনি যা বুঝে গেছে, তাই তিনি আর কোনো প্রশ্ন না করে বলল, মা আমাকে কি বললে? আমি যেতে দিতাম না। আমাকে না বলেই গেল, আমি তো ভুলেই গেছি, আমার ছেলেরা তো এখন অনেক বড় হয়ে গেছে। মাকে বলার মতো সময় কি তাদের আছে? অভিমানী কণ্ঠে বলল। মায়ের মুখে এমন কথা শুনে আবরাজ আর আরহাম জড়িয়ে ধরল মাকে, আর নিচু কণ্ঠে বলল, আবরাজ ফুপির খোঁজ চাই তো তুমি? সাথে সাথে চমকে উঠল রেহানা চৌধুরী। মা তোরা সত্যি বলছিস ওকে আমার কোলে ফিরিয়ে দিবি? আরহাম মা চিন্তা করো না, তুমি তাকে আবারও আদর করতে পারবে, সে তোমার কাছে ফিরবে। মা তোমরা প্লিজ ওকে আমার কোলে ফিরিয়ে দে। আইমানের মতো যদিও ও চলে যায়, প্লিজ সেই খবর আমাকে দিস না, আমি সহ্য করতে পারবো না। আবরাজ মা তুমি চিন্তা করো না, আমরা আছি তো, তবে আমার বউকে দেখে রাখবে। আবরাজের কথা শুনে রেহানা চৌধুরী আবরাজের দিকে কপাল কুচলে তাকালো। মা এখানে যে আছে সে তোর বউ, পরে সে আগে আমার মেয়ে, সে এই চৌধুরী বাড়ি মেয়ে। আবরাজ আর রেগে যাচ্ছ কেন? তুমি কি আমাকে বউ ছাড়া করবে নাকি? মা আমার মেয়েকে কষ্ট দিলে প্রয়োজনে তাই করব, এসব মন্ত্রী দেখব না। রেহানা চৌধুরীর মুখে এমন কথা শুনে মেহেকের যেন নিজেকে সত্যি তার সেই কল্পনার রাজ্যর রাজকন্যা মনে হচ্ছে। সবাই বলতো সে অপয়া, অলক্ষী, অইতিম, ওকে সবাই দয়া করে। কই আজ তো তার মনে হচ্ছে না। কেন মনে হচ্ছে না? রক্তের টানের জন্য। হয়তো আবরাজরা কি পারবে তাদের ফুপিকে ফিরিয়ে আনতে? তাদের ফুফি কোথায়? আদৌ কি তিনি বেঁচে আছে? শেখ পরিবারের গোপন খবর কে দিল আবরাজকে? কে সেই টিকটিকি? মেজর আকাশ কি জানে আসিয়া চৌধুরী কোথায় আছে? চলবে।